আমার প্রশ্ন, বিএনপিকে মানুষ আসলে কেন ভোট দিবে? বিএনপি কি করেছে এমন যে বিএনপিকে মানুষের ভোট দিতে হবে? আপনি যখন আমাকে এই প্রশ্নটি করলেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি বিএনপিকে কেন ভোট দিবে না, আপনি তাহলে কি বলবেন? আমি যে প্রশ্নটি করেছিলাম যে বিএনপিকে কেন ভোট দিবে, আপনি আমাকে উল্টে প্রশ্ন করেছিলেন যে বিএনপি কেন ভোট দিবে না। আমি আসলে একটু লিবার্টি নিতে চাই কাজল ভাই আপনার কাছ থেকে, যে আমি একটু বলতে চাই যে বিএনপিকে আসলে কেন ভোট দেওয়া উচিত হবে না। আমরা বিএনপির শাসনামল 2001 থেকে 2006 সাল যেটি দেখেছি, সেটি দেখেছি ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অপশাসনের একটি মহোৎসব। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আমরা বিএনপিকে। 10টা কষ্টের প্রবেশ দেখেছি, বিরোধী দলের নেতার সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে একজন মাত্র বিচারককে প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান রাখার জন্য সংবিধান পরিবর্তন করতে দেখেছি। 10 বছর, আমি যদি এর পরে আসি, এই 15 বছরের ফেসিবাদী ব্যবস্থায় বিএনপি নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কনফিউজ করেছে। আমি 2018 সালের ইলেকশনটাই সময় নাই, শুধু চট করে একটু বলি, 2018 সালের নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিকভাবে বর্জন তো করা হয়ই নাই। সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ সদস্য 6 জন বা 5 জনকে শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে। তারেক সাহেবের কথা যদি বলি, আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন, সে কথা সত্য, কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না, সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতেছেন না। সেই জন্য চাঁদাবাজির থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাস, থানাঘেরাও এগুলি কিন্তু চলতেছে এবং তারেক সাহেবকেই বারবার বলতে হচ্ছে এই নির্বাচন খুব কঠিন হবে এবং এই তৃণমূল কিন্তু আসলে বিএনপির কেন্দ্রীভূত না। এই হচ্ছে আমার মানে 1 মিনিটে ঊর্ধ্বশ্বাসে আমি যতটুকু বলতে পারলাম বললাম। আমি যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা কথা জবাব দিতে চাই, প্রথম কথা হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, 10টা কষ্টের মামলা, সেগুলো নিষ্পত্তিকৃত বিষয়। ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত সেই মামলায় অভিযোগ থেকে আসামিদেরকে খালাস প্রদান করেছেন। আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি আসামির কথা বলতে চাই না, সরকারের ব্যর্থতা। আমি এটাকে আপনি জুডিশিয়ারি সেটেলড একটা ম্যাটার আমি মনে করি না সেটার আপনি অভিযোগ আকারে সেটা বলতে পারবেন। আমি সে কারণে বলেছিলাম যে বিএনপির সময়কে, অতীতের বিএনপির দুর্নীতির যে বিষয়, সেটা আমি বলেছিলাম যে অতীতে বিএনপির যদি ভুল থেকে থাকে, সেই ভুল থেকে সংশোধন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, বিশ্ববাসীর পাশে যে কমিটমেন্ট, আপনি যে সমস্ত বিষয়গুলো বলবেন সেগুলো অতীতের বিষয়। তো সেই কমিটমেন্টের পরে মানুষ কতটুকু আস্থা রাখছে আপনি একটু খেয়াল করে দেখুন। 2018 সালের নির্বাচনের গঠিত সরকার সংসদে যাওয়ার ক্ষেত্রে, বিএনপি যাওয়ার ক্ষেত্রে হয়তো এই 2 রকম ব্যাখ্যা থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে এমন হতে পারে যে তাদেরকে এই সরকারের একচেটিয়া ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য জাতীয় সংসদ ছাড়া, যেহেতু বিএনপি তখন জাতীয় এবং মিডিয়াতে কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব ছিল না, হয়তো মনে করেছিল সরকারের প্রোপাগান্ডা মেশিন হিসেবে জাতীয় সংসদকে যেভাবে ব্যবহার করবে, সেক্ষেত্রে অন্তত বিএনপি এবং সরকার বিরোধী এবং বাংলাদেশের মানুষের যে অবস্থান তার কিছুটা হয়তো তুলে ধরা সম্ভব হবে। এরকম একটি স্ট্র্যাটেজি থেকে, দলের অভ্যন্তর থেকে অনেক সময় আমরা শুনেছি, এরকম একটা পলিসি থেকে শুনেছি। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে সে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে চুলচেরা বিশ্লেষণে কোনটা সঠিক, কোনটা ভুল হতে পারে। একটা রাজনৈতিক দলে আমি বলি আমাকে একটি রাজনৈতিক দল তার দীর্ঘ পথ পরিক্রমায় অনেক কিছু ভুল করতে পারে, আবার সংশোধনও করবে। আবার রাজনৈতিক কেউ, যেমন আপনি খেয়াল করে দেখেন 2018 সালে যে পার্লামেন্টে বিএনপি গেল, তার আগের পার্লামেন্টে বিএনপি নির্বাচনে যায়নি বলে সমস্ত মানুষ বিএনপিকে চেপে ধরেছে। আপনারা যদি 2014 সালে নির্বাচনে যেতেন তাহলে আজকে আপনাদের পরিণতি হতো না। কাজল, আমরা কিন্তু বিএনপিকে এত কনফিউজ পেয়েছি। আমি 2018 সালের কথাটা যদি আপনাকে আমি বলি, বিএনপির টিকেটে নির্বাচিত একজন সংসদ সদস্য, সম্ভবত সুলতান মাহমুদ মনসুর, তিনি ধানের শীষ নিয়ে ইলেকশন করেছিলেন গণফোরামের হয়ে এবং তারপরে তিনি আসলে সংসদ সদস্য হয়েছিলেন বলে বিএনপির পক্ষ থেকে তাকে বর্জন করার কথা বলা হয়েছিল, তাকে প্রতিহত করার কথা। আমিও আমার টক শোতে ডেকে জনাব সুলতান মাহমুদ মনসুরকে অনেক রকম অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি করেছিলাম। তার ঠিক একদিন পরে বিএনপির 5 জন সদস্য গিয়ে আবার সেখানে জয়েন করলো এবং তার মধ্যে আবার মহাসচিবকে বলা হলো যে আপনি আবার জয়েন করবেন না। এর কোনোটাই কিন্তু একটা সাথে আরেকটা যায় না। কিন্তু আমি এটা বিস্তারিত কথা বলতে চাই না। জি আপনি যেগুলো বলেন সেগুলো তো হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিকে আপনি নৈর্ব্যক্তিক ভাবে বাইরে থেকে দেখে আপনি বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলি, আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালের নির্বাচনে বিএনপি না যাওয়ার কারণে আমাদের অনেক সুশীল সমাজ, নানা রকমের মানুষ মনে করেছে বিএনপি নির্বাচনে যাওয়া দরকার ছিল।
বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি প্রমাণিত হয়েছে 2018 সালের নির্বাচনে। বিএনপির যে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল সেটি 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচনে ছিল। কাজল, আমাদের আমি আমাকে একটু শেষ করতে দেন এই কথা বলার জন্য, যে আপনি অতীতমুখিতা ছেড়ে বিএনপি এখন আগামীর দিকে এগিয়ে যাচ্ছে। আমি যে কথা বললাম, অতীতের বিশ্লেষণ করলে যদি আপনি বিবেচনা করেন, বিএনপি তো অন্তত 10টা জায়গার মধ্যে হয়তো 8টা জায়গায় মার্ক পেতে পারে, কোন কোন জায়গায় 2 মার্ক কম পেতে পারে। আপনি যদি আওয়ামী লীগের পুরাটা টেনুর ধরেন, আপনি কি আওয়ামী লীগকে কোনো একটা কারণে সুশাসনের ইনডেক্সে বলেন, আমি আওয়ামী লীগ হিসাবে আনতেছি না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু কাজল ভাই, এটা আমার এই পর্যায়ে শেষ কথা, আমি একটু এর সাথে কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর এরকম ফেসিস্ট হয়ে উঠতে পারছে, এর জন্য আমি বিএনপিকে দায়ী করি। এটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি আওয়ামী লীগের যে এই দুঃশাসন, এই ক্লিন চিট পাওয়ার জন্য বিএনপি দায়ী, এটা আমি বলবোই, ওই সময় বলছি, এখনো বলবো। আমি আপনাকে বলি খালিদ, আপনি স্টপ ফ্রি ফুল স্টপ দিয়ে একটা কথা বলতে পারেন না, এই কারণে যে হুসেন মোহাম্মদ এরশাদের সময় আমরা আন্দোলন করেছি, বিএনপির আমলে আওয়ামী লীগ আন্দোলন করেছেন। আপনি কি কখনো বাংলাদেশে এই সংস্কৃতি ছিল? ইলিয়াস আলী, চৌধুরী আলমের মতো মানুষ, আজকে প্রায় 1200-র বেশি মানুষ তারা নিখোঁজ, তারা গুম হয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন ব্যারিস্টার আরমান, আজমি, আমাদের সালাউদ্দিন আহমেদের মতো লোকজন দিনের পর দিন গুম থেকেছে? আপনি কি কল্পনা করতে পারেন? আমি কারণের ক্ষেত্রে যাচ্ছি না, বিএনপির কারণ থাকতে পারে। কাজল ভাই, আমি আপনার কাছে আসবো, আবার আসি আপনার কাছে, এটা নিয়ে আমি আবার লম্বা সময় কথা বলবো। আমি একটু এনসিপি কে শুনি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন আমাদের সঙ্গে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে থেকে আমি শুনতে চাইবো যে মানুষ এনসিপি কে কেন ভোট দিবে। আমি এনসিপি কে ভোট দেওয়ার কারণ কি, যদি এটা নির্বাচন হয়, যদি একটা জাতীয় নির্বাচনের মধ্যে থেকে আসি, এনসিপি আমাদের কি দিবে যা আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলি দিতেছে না। আমরা এনসিপিকে যেহেতু একটি দুঃশাসনের অবসানের ক্ষেত্রে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তারা নিজেদেরকে সুপ্রিম স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে তৈরি রেখেছিল, এবং তারা কেউ সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন, অনেকে অনেক ধরনের স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে এখনও যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, দেশ চালনার ক্ষেত্রে এনসিপি আমাদেরকে কি দেখাচ্ছে বা কি প্রমিস করতেছে, বা কি প্রমিস আমরা তাদের কাছ থেকে পাচ্ছি যার জন্য আমরা ভোট দেব। আমি মোটা দাগে কতগুলি ঘটনা মার্ক করে রেখেছি, সেগুলি আপনার কথা শেষ হলে আমি আপনাকে বলবো যে কেন আমি এনসিপি কে ভোট দিতে চাই না। জি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। ধন্যবাদ খালেদ ভাই এবং রুহুল কুদ্দুস ভাই, এবং যারা দেখছেন সকল দর্শক শ্রোতাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে পদযাত্রা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য, বিচারের দাবিতে, শেখ হাসিনা খুনি হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য, এবং সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে গড়ার জন্য আমরা পদযাত্রায় নেমে এসেছি। আমাদের এখন পদযাত্রা পঞ্চগড়ে অবস্থান করছে। আমরা মানুষের সাথে মিশছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ এই আন্দোলনে কেন নেমেছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতীক এই তরুণ সমাজ বাংলাদেশে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। এই স্বপ্নগুলো আমরা প্রতিটা শব্দে লিখিত করছি। আমরা নতুন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশের মানুষ মর্যাদাকর জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেই বাংলাদেশে ধর্মের নামে কোনো রাজনীতি হবে না, ধর্মের প্রতি সম্মান থাকবে, যেখানে বাংলাদেশে জাতীয়তাবাদের আড়ালে সিভিক ন্যাশনালিজমকে খারিজ করা হবে, ন্যাশনালিস্টের মাধ্যমে বাংলাদেশকে অবদমন করে ন্যাশনাল সিকিউরিটিকে থ্রেটের মধ্যে ফেলে বাংলাদেশের 18 কোটি মানুষকে অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যবস্থা থেকে মুক্তির উত্তরণে তরুণদের মধ্যে যে স্বপ্ন এসেছে, সেই স্বপ্নের হালটা এবং সেই লিডারশিপ হলো এনসিপি ধরেছে। আমরা সংখ্যায় অনেক কম, টাকা পয়সা কম, এবং বাংলাদেশের যে এক্সিস্টিং যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে আমাদের প্রতিনিধিত্ব কম। কিন্তু আশা আকাঙ্ক্ষা এবং সামনের যে বাংলাদেশের দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর দেশ হিসাবে প্রতিষ্ঠা করা, বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নতুন ভাবে পথ দেখানো, আমরা মনে করি আমাদের দ্বারা এই কাজটা বাংলাদেশের মানুষ পাবে। সেই জায়গা থেকে আমরা এই আপরাইজিং এর পরে গণতান্ত্রিক প্রক্রিয়া গিয়েছি। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সংসদে, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আইন তৈরি হবে, আইন প্রণয়নের মাধ্যমে ঘুণে ধরা সমাজের অতীত যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে আমরা বাদ দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা। অলরেডি আমরা মানুষের সামনে গত 15 বছরে বাংলাদেশের যে রাজনৈতিক লিডারশিপ ছিল, তারা বাংলাদেশের মানুষের সামনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি একটু আগে বলেছিলেন যে গুম হয়েছিল
খুন হয়েছিল, এবং রুহুল কুদ্দুস ভাই কাজলও বলেছিলেন যে ওনাদের অনেক লিডারশিপকে আয়নাগরে রাখা হয়েছিল, কিন্তু এত মানুষের গুম খুন আয়নাগর যাদের সামনে ছিল সেটা ওনারা নিতে পারেন না এবং জনগণকে সে স্বপ্নটা দেখাতে পারেন নাই বলেই কিন্তু মানুষ রাজপথে নেমে আসে নাই। আমরা সে স্বপ্নটা দেখিয়েছি এবং আমরা বলেছি যারা গুম হয়েছে খুন হয়েছে সেই মানুষগুলো দলীয় লিডারশিপের ক্রস করে জনতার কাতারে নেমে এসে তরুণদের সাথে মিশেছে, নতুন যে সব আকাঙ্ক্ষা দেখিয়েছে সেটার সাথে মিশেছে। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আমাদের সাথে সে লিডারশিপের জায়গাটা দিয়েছে, আমরা সেটা সাকসেসফুলি ডান করেছি। নতুন ভাবে এখন নিউ সেটেলমেন্টে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের যে কাজটা আমরা যেহেতু সফলতার পরিচয় দিয়েছি, ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ সফলতার পরিচয় দিব। সেই জায়গা থেকে আমরা মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে প্রত্যেকটা দেশের মানুষ নিজেকে প্রাউডলি বাংলাদেশি বলার জন্য নিজের সন্তানের শিক্ষা ব্যবস্থা, নিজের সন্তানের এডুকেশন, নিজের সন্তানের জীবনযাত্রা সবকিছু ঠিক রাখার জন্য যদি তাদের কাছে কোনো উপায় থাকে, আমি মনে করি সেটা হবে এনসিপি। এনসিপির হাত ধরে বাংলাদেশের মানুষ এই জায়গাগুলো পাবে। এবং আমি শুরুতেই বলেছিলাম বাংলাদেশের যে এক্সিস্টিং সিস্টেম গুলো রয়েছে এখানে আমরা সর্বক্ষেত্রে এখন অংশগ্রহণ করতে পারি না, যার জন্য আমরা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারি। আমরা অনেকটুকু পিছিয়ে এসেছি। আমরা এখন মাঠ গুছাচ্ছি, অর্গানাইজেশন বিল্ড আপ করতেছি। আমরা যখন আবার প্রস্তুত হব ওই সময় আমরা খুবই নগণ্য ছিলাম, সংখ্যায় কম ছিলাম, বাংলাদেশের মানুষের কাছে যে দোদনাটা সৃষ্টি করেছিলাম, আমরা আবার বলেছিলাম আমরা দ্বিগুণ হয়ে ফিরে আসবো। এই দ্বিগুণ হয়ে যখন আমরা ফিরে আসবো পুরো বাংলাদেশে আমরা স্কুল কমিটি থেকে মসজিদ জায়গা থেকে প্রেসিডেন্ট হাউস পর্যন্ত এনসিপির প্রত্যেকটি জায়গায় পদচারণা থাকবে এবং এই গণতান্ত্রিক আমাদের হাত ধরেই বাংলাদেশে উত্তরণ ঘটবে। এই জন্যই হলো আমাদেরকে মানুষ ভোট দিবে। জনাব পাটোয়ারী, শুধু একটা বিষয় একটু ক্লারিফিকেশন চাওয়ার জন্য, যে আপনি কি এটা বললেন যে ধর্মের নামে রাজনীতি এনসিপি করবে না, এটা কি এনসিপির কথা? না, আমি যেটা বলেছিলাম ধর্মের প্রতি সম্মান। এখন আপনি ভোট আসলে টুপি পরে শাহজালালের মাজারে চলে গেলেন এবং বাংলাদেশের মানুষকে দেখেন সংবিধান থেকে বিভিন্ন জায়গায় কিছু রেটরিক শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও অবিচল বিশ্বাস, এটা তো অ্যাকশনেবল বিষয়, অ্যাকশনের জায়গায় পরিণত করার বিষয়। বিএনপি কে আসলে ওই অ্যাকশনে বিশ্বাস করে না। বিশ্বাস যদি না করে থাকে তাহলে সে কেন এটা অ্যাড করেছে? ওকে, আমরা মনে করি আমরা বিএনপির কথা একটু পরে আসি পাটোয়ারী, আমরা জনাব পাটোয়ারী বিএনপির কথা একটু পরে আসি। এনসিপির বিশ্বাসটা কি? এনসিপি শাহজালাল এর মাজারে যাবে না, তাই তো? আমরা এনসিপি শাহজালালের মাজারে যে শাহজালালের যে স্পিরিটটা রয়েছে, এখানে যারা নিপীড়ন করেছিল, জুলুম করেছিল, সেই স্পিরিটটা ধারণ করে এবং তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেটাকে ধারণ করে। কিন্তু শাহজালালের মাজারকে ব্যবহার করে যদি ভোট চাওয়া হয় এনসিপি সেটা বিরোধিতা করে। ওকে, এনসিপি কোনো মাজার ব্যবহার করে? আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মানে কোনো মাজারকে ব্যবহার করে এনসিপি ভোট বা ওরকম কোনো রাজনীতিতে অংশগ্রহণ করবে না, এটা একদম এনসিপির স্পষ্ট যায় না। আমরা এটাতে করব না। মন্দির যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি দেখেন, যারা করে তাদের সাথে কি আপনারা কোনো জোট করবেন? যারা করে তাদের সাথে কি আপনারা? না, আমি শেষ করি আসছি। বাংলাদেশে যে মসজিদ কমিটিগুলো হচ্ছে, সবচেয়ে ওই এলাকার যিনি ভালো আলেম উনি হলো মসজিদ কমিটির সভাপতি হবে, সবচেয়ে যিনি ভালো পুরোহিত উনি হলো মন্দিরের সভাপতি হবে, স্কুল কমিটির সভাপতি হবে সবচেয়ে যিনি সম্মানিত এবং শিক্ষিত ভদ্র মানুষটা হবে। বাংলাদেশে সোশ্যাল স্ট্রাকচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা যদি এটা ঠিক না করতে পারি, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বাহিরে না নিতে পারি, যে রাজনৈতিক যত ভালো দলই গঠন করেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, সোশ্যাল স্ট্রাকচার যদি আমাদের গড়ে না ওঠে, রাজনৈতিক কালচার পরিবর্তন হবে না। যারা করেন একটা যে প্রশ্ন আপনি তাদের সাথে আমাদের জোট হবে কিনা? দেখুন, আমরা কিন্তু লিড দিতে চাচ্ছি, আমরা সবার মধ্যে সেই সংস্কৃতি তৈরি করতে চাচ্ছি যাতে এই বিষয়গুলো না হয়। যারা আমাদের সাথে আসবে তাদেরকে এই বিষয়গুলো মেনে আসতে হবে এবং আমরা চাই বাংলাদেশের সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বের কাছে ফিরিয়ে দিতে হবে। ধর্মের জায়গায় বিভিন্ন মানুষের যে আবেগ স্পৃহার জায়গা আছে সেটাকে সম্মান করতে হবে। ধর্মের নামে ধর্মকে ব্যবহার করা যাবে না। এবং এই আন্দোলনে আপনারা দেখেছেন যারা মাদ্রাসার ছাত্র তারা কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিল, আন্দোলনে এসেছিল,
শহীদ হয়েছিল। ঠিক আছে, আমরা মানে তাদের সেই আমি এই প্রসঙ্গে আসতেছি আপনার কাছে। আমি এনসিপিকে কেমন দেখি সেইটা একটু আপনাকে বলি এবং কিছু পয়েন্ট আমি আপনাকে রাখি। আপনারা এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় বলেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার করবেন, আপনারা সেই বিচার চাওয়ার জন্য মানুষেরকে দরে দরে যাচ্ছেন। এমন একটা কথাও আপনারা বাজারে প্রচলিত করেছেন যে বিএনপি বা জামায়াত বা অন্য কেউ আসলে শেখ হাসিনা বিচার করবে না, কিন্তু আমার দৃষ্টিতে গত 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতিত দলটি আওয়ামী লীগ কর্তৃক, দলটির নাম হচ্ছে বিএনপি। তার সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীগণ আওয়ামী লীগের জাতাকলের নিষ্পেষণে অন্যায় বিচারের সম্মুখীন হয়েছে, বারবার আত্মত্যাগ করেছে, ব্যবসা বাণিজ্য পর্যন্ত করতে পারে নাই। কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল, যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই। এরকম বহু লোক আছে। এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক কৃতিত্ব দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন, যদিও কথা ছিল এই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সবাই, আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ, আওয়ামী লীগ বাদে। আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব পছন্দ করেন, যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন। আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন, সেটাকে নিয়ে বাজে কথা বলেন। আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই। একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুচলেখা দিয়ে লোক ছড়ায় নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ। কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে। আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই। গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাইতে চান, কাল্পনিক এক ধরনের জনপ্রিয়তা পপুলারিটির কথা বলেন। হ্যাঁ, নির্বাচন পিছাইতে চান না বলে আপনাদের যে দাবি সেই দাবিকে জাস্টিফাই করার জন্য আপনারা আবার অন্য নানা রকম কথাবার্তা বলেন এবং এনসিপি নিয়ে আপনারা ধর্মের কথা বলেন, আপনার কথা বললেন। জনাব পাটারি আপনি বললেন এনসিপি নিয়ে ধর্মের নামে আপনি বলছেন ধর্মকে ব্যবহার করতে চায় না, এনসিপি সবাইকে ব্যবহার করতে চায়। আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতে চায়। আমি মোটা দাগে উদাহরণ দেই, আপনারা জামাতে ইসলামীর সাথে গাঁটছড়া বাঁধেন, আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে ৭১ নিয়ে খোঁচা দেন। আপনারা অমুককে আসলে ব্যবহার করেন, তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন। আপনারা বিপ্লবী সরকার গঠন করেন নাই এটা আপনারা বলতেছেন, এজিফ আপনারা ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না। না, আপনারা পারতেন না। কারণ হচ্ছে আমি আপনাকে বলি 1971 সালে মুক্তিযোদ্ধারা এসে সরকার গঠন করে নাই, 1990 সালে গণ অভ্যুত্থানকারীরা এসে সরকার গঠন করে নাই। যারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে 24শে জুলাই গণ অভ্যুত্থানে, তারা আপনারা সুপ্রিম স্যাক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে। আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না। আজকে 2 মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাইতে শুরু করছেন, আমার সাবমিশন এটা, আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপিকে কেমন দেখি, এটা আমি বললাম।